নিষিদ্ধপল্লীর বিরাট আলিশান আধারিয়া রুমটার মাঝে নতুন কাস্টমারের অপেক্ষারত সেখানকার মালকিন রূপমা মাধুরী। চুলের ভাঁজে থাকা তাজা বকুল ফুলের মালাটা থেকে মোহনীয় সুঘ্রাণ পরিবেশটাকে প্রয়োজনের তুলনায় বেশি মায়াবী করছে। স্লিভলেস ব্লাউজের ওপর জড়ানো পাতলা টিস্যুর ন্যায় সাদা শাড়ি এবং ঠোঁটে লাগানো লাল টকটকে রঞ্জকে তাকে আবেদনময়ী কোনো অপ্সরা মনে হচ্ছে। রুমের চারপাশে নিভু নিভু আলোয় জ্বলতে থাকা মোমবাতির কারণে তার শরীরকে কোমল মাখনের সাথে নির্দ্বিধায় তুলনা করা যাবে। একটু পরপর সে তার শরীরে মিষ্টি সুগন্ধিটা মেখে নিচ্ছে। নিজেকে আকর্ষণ করার সর্বোচ্চ চেষ্টা সে করছে। আজকের খদ্দেরটা বেশ পয়সাওয়ালা কিনা। একবার তার চোখে পড়ে গেলে টাকার বিছানায় দিবানিশি নিদ্রা যাপন করা যাবে। তাই তো সে অন্যান্য মেয়েদের কাছে না পাঠিয়ে নিজেই আদর যত্নের ব্যবস্থা করেছে। রূপ মাধুরীর ভরা টসটসে আবেগের সমাপ্তি ঘটিয়ে নতুন খদ্দেরটা রুমের ভেতর প্রবেশ করল। চোখ মুখে কামুক এক হাসি দিয়ে রমণী যখন তার খদ্দেরের দিকে তাকালো, অনাকাঙ্ক্ষিত মানুষটাকে দেখে সে নিস্তব্ধ হয়ে গেল। মোমের আবছা আলোয় বহু পরিচিত প্রেমিকের মুখটা ভেসে উঠল চোখের সামনে। অনেকগুলো বছর পর প্রিয় প্রেমিকের বিছানায় সঙ্গী হওয়ার জন্যই বুঝি এত আড়ম্বর পূর্ণ আয়োজন ছিল। রূপমাধুরী দু পা পেছনে চলে গেল। অবাক ভাব তার শরীরে শিরায় শিরায় বিদ্যুতের বেগে ছুটে গেল। শুধু রূপমাধুরী নয়, তার সামনের মানুষটাও কম অবাক হয়নি। চোখ দুটো যেন অক্ষিকোটর থেকে বেরিয়ে আসবে। কণ্ঠে শব্দদের আন্দোলন, তবুও লোকটা কোনো মতে উচ্চারণ করল, বীরঙ্গনা। রূপমাধুরী টান টান কণ্ঠে বলল, বীরঙ্গনা না, আমি বারাঙ্গনা। 1419 বঙ্গাব্দের 2রা জ্যৈষ্ঠ বৃহস্পতিবার সিলেটের বিশাল চা বাগানের ভেতর মিহিসুরে ডাকছে কোকিল। ভোর হতে না হতেই দেখা গিয়েছে ঠাঠার শুষ্ক রোদের। সেই রোদ মাথায় নিয়ে এপাড়া ওপাড়া ছুটে বেড়াচ্ছে পত্র। আজ তার প্রচুর কাজ। বড় বোনের বিয়ে কিনা, কত কিছু তাকে জোগাড় করতে হচ্ছে ছুটোছুটি করে। গ্রামের সরু পত্রী দিয়ে 15 বছরের কিশোরী পত্র ছুটে যাচ্ছে পাড়ার জেঠিমাকে ডাকতে। কি যেন একটা নিয়ম আছে বিয়ের, যেটা জানার জন্য একজন বড় মানুষ দরকার। তাই তো পত্রের মা তাকে পাঠিয়েছে জেঠিমার কাছে। কোনো মতে নাকি মুখে শ্বাস আটকে সে ঠাকুরবাড়ির জেঠিমার কাছে এসে পৌঁছালো। জেঠিমা তখন কেবল রান্না বসিয়েছে। পত্র হাঁপাতে হাঁপাতে গিয়ে জেঠিমাদের পিঁড়ির উপর বসেছে। বুকের উপর ভাঁজ করা সুতির ওড়নাটা দিয়ে ছোট কালো মুখটার ঘাম মুছতে মুছতে বলল, জেঠিমা, ও জেঠিমা, একটু আমাদের বাড়িতে চলো। মা বলেছে তোমারে নাকি এক্ষুনি দরকার, কি যেন একটা কাজ আছে। ঠাকুরবাড়ির জেঠিমা বিশেষ হেলদুল দেখালো না পত্রের কথায়, বরং মাটির চুলায় সরু একটা বাঁশের টুকরোর সাহায্যে ফু দিতে দিতে বলল, ও পত্র, মা শোন না, আমি এখন তোর জেঠামশাইয়ের জন্য রান্না বসিয়েছি। সে তো দুপুরের শুরুতেই গরম গরম ভাত না পেলে তাণ্ডব চালিয়ে দেয়। তুই না হয় গোসাইদের বড় বউকে নিয়ে যা, ও মহিলা আবার ভালো নিয়ম কানুন জানে। পত্র গো ধরল, চোখ মুখ কুচকিয়ে বলল, না না, মা তোমাকেই যেতে বলেছে। আর তোমার যে পিতলের বড় কড়াইটা আছে না, সেটাও নিতে বলেছে। ঠাকুর জেঠিমা বিরক্ত হলেন। বিরক্ত কণ্ঠে বললেন, আমার বাড়ির সব বাসনপত্র দেখি তোদের বাড়িতে চলে যাচ্ছে। কি বিয়ে ধরলি বাপু, অন্যের কাছ থেকে খুঁজে মেগে? বিয়ে করার কি দরকার ছিল বলতো দেখি। জেঠিমার কথা তেমন গায়ে মাখলো না পত্র, বরং সে জেঠিমার পাশে এসে গায়ে গা ঘেঁষে বসে পড়ল। জেঠিমার হাতের খুন্তিটা জোর করে নিয়ে নিজের হাতে নিয়ে তরকারি নাড়তে নাড়তে বলল, তোমরা কি আলাদা হলাম নাকি গো? আমরা চা বাগানের সবাই তো সবার আত্মীয়। যাও না গো জেঠিমা, তুমি না আমার লক্ষ্মী জেঠিমা, যাও না। দিদির বিয়েটা ভালোই মিটে গেলে সবারই তো খুশি, তাই না বলো? তুমি আমাদের বাড়ির কাজটা শেষ করতে করতে আমি তোমার রান্নাবান্না এগিয়ে দেব। এবার যাও লক্ষ্মী জেঠিমা। এমন মিষ্টি আল্লা দিয়ে আবদার ফেলতে পারা সাধ্য কারণে। তাই তো না চাইতেও ঠাকুর জেঠিমা উঠে দাঁড়ালো। বেশ শক্ত কণ্ঠে বলল, একমাত্র তোর ওই মায়ার জন্য আমি কিচ্ছুটি করতে পারি না। মায়া দিয়ে যেন সব বেঁধে রাখবি এমন পণ করেছিস।
তা আমি যাচ্ছি, কিন্তু সাবধানে করবি সব কাজ। আর শোন, তোর অভ্র দাদা কিন্তু একটু পর চা খাবে, তাকে একটু ঘন করে চা বানিয়ে দিস কেমন? দুধের স্বর দিবি, আর ওর পড়ায় বিরক্ত করিস না কেমন? পত্র ভালো মেয়ের মতন মাথা নাড়ালো। জেঠিমা ছুটল পত্রদের বাড়ি। জেঠিমা বের হওয়ার পর মিনিট 2 পেরোতেই জেঠিমাদের বাড়ির ভেতরের রুম থেকে ডাক ভেসে এলো। পত্র ডাক শুনেই চা বসিয়ে দিতে লাগলো। অভ্র দাদার শৃঙ্খলার বাইরে যাওয়া পছন্দ না। সঠিক সময়ে চা না পেলে হয়তো বাড়ি মাথায় তুলবে। খুব দ্রুত হাতেই চা বানিয়ে ফেলল পত্র। রান্নাবান্না একদম পাকাপোক্ত সে। যে কোনো রান্না সে খুব দ্রুতই সেরে ফেলতে পারে। কোনো রকমের সাহায্য ছাড়াই বাড়ির বেশিরভাগ কাজ তো সেই করে। দিদি আবার তেমন কাজটা হাত দিত না। সারাক্ষণ হাত পায়ে গাঢ় আলতা দিয়ে নকশা এঁকে, চুলের মাঝে সুন্দর সিঁথি করে কাজল দিয়ে অপসরা সেজে এপাড়া ওপাড়া হেঁটে বেড়ানোই ছিল দিদির কাজ। পত্র কম পাড়া ঘুরে না, কিন্তু মেয়েলি সাজগুজের প্রতি তার আবার আকর্ষণ কম থাকারও কারণ আছে। ছোটবেলা থেকেই গায়ের মেটে কালো রঙের জন্য তেমন রূপসীর খাতায় তাকে কেউ বসায়নি। মনের মাঝে কেবল একটা ধারণা পুষেই সে বড় হয়েছে, কালোদের রঙিন হওয়া বারণ। এতে অবশ্য তার আফসোস নেই। দিদির ফকফকা সাদা শরীরটার দিকে তাকালেই তার চোখ জুড়িয়ে যায়। তাই তো সে সবসময় টাকা জমিয়ে বাজার থেকে চকচকে রঙের রেশমি চুড়ি এনে দিদির 2 হাত ভরে পরিয়ে দেয়। তখন দিদির হাতগুলো দেখলে মনে হয় যেন নিজেই পরে আছে। ভালো চকচকে রঙের কোনো জামা আনলে তা সে দিদিকেই দিয়ে দেয়। দিদি পরলে যে চোখ জুড়ানোর মতো শান্তি, তাতেই পত্রের রাজ্যের তৃপ্তি। অথচ সেই দিদি এখন অন্যের ঘরে চলে যাবে ভাবতেই তার কষ্ট হচ্ছে। পত্রের ভাবনার মাঝে ভেতর থেকে আবার চায়ের জন্য ডাক ভেসে এলো। পত্র তাড়াতাড়ি ওর শরীরে ওড়নাটা ভালো করে জড়িয়ে চায়ের কাপ নিয়ে ছুট লাগালো অভ্রদাদার ঘরে। ঠাকুর জ্যাঠামশাই বেশ শৌখিন, তাই তো কি সুন্দর করে বাড়ির ভেতরটা সাজিয়েছেন। পত্রের কাছে বাড়ির সবচেয়ে পছন্দের জিনিস হলো লাইব্রেরি। জ্যাঠামশাই একটা বিরাট লাইব্রেরি তৈরি করেছেন। অবশ্য কেবল জ্যাঠামশাই না, অভ্রদাও বই পড়তে বেশ পছন্দ করে। শহর থেকে আসার সময় কত রকমের বই নিয়ে আসেন। পত্র চায়ের কাপটা নিয়ে ভেজানো দরজার সামনে দাঁড়িয়ে নিজের ওড়নাটা আরও একবার ঠিক করে নিল। অতঃপর ক্ষীণ কণ্ঠে বলল, অভ্রদা, আসবো? কথার পরে আরও নীরব হলো পরিবেশ। তার কয়েক সেকেন্ড পেরোতেই ঘর থেকে গম্ভীর কণ্ঠ ভেসে এলো, পত্র নাকি? আয়। পত্র দরজাটা আর একটু হা করে খুলে ভেতরে প্রবেশ করলো। রুমটা কেমন ঠান্ডা, শিরশির করে উঠল পত্রের শরীর। রুমটা থেকে কেমন মিষ্টি সুবাস ভেসে এলো, কেমন মোহনীয় সেই ঘ্রাণ। এই রুমটার আবহাওয়া সবসময় এমন শীতল থাকে। মানুষটা এত ঠান্ডার মাঝে কিভাবে থাকে যে কে জানে। গরমকালে এমন ঠান্ডাটা ভালো লাগে না হয়, কিন্তু শীতকালে কিভাবে সম্ভব? যত সব অদ্ভুতের কাণ্ড কারখানা। পত্র চায়ের কাপটা নিয়ে টেবিলের উপর রাখলো। সেই টেবিলেই জ্বলছে রাজকীয় একটা টেবিল ল্যাম্প, অথচ অভ্রদার টেবিলে নেই। ঘরের সাথে লাগোয়া বারান্দার দরজাটা খোলা। অভ্রদার ঘরটা চা বাগানের সবচেয়ে সুন্দর ঘর বলা যায়। এত নজর কাড়া সৌন্দর্য ঘরটাতে কত রকমের আঁকিবুকি দেওয়ালের মাঝে, যেখানে পুরো চা বাগান জুড়ে মাটি এবং টিনের ঘরের ছড়াছড়ি, সেখানে অভ্রদাদাদের বাড়িটা সেগুন কাঠের, তাও আবার দোতলা বিশিষ্ট। পত্র চা রেখে যেই না বেরোতে যাবে, সেই মুহূর্তে বারান্দা থেকে অভ্রদার গম্ভীর পুরুষালী কণ্ঠে ডাক এলো, পত্র লেখা। শোনো তো। পত্র দাঁড়ালো। একমাত্র অভ্রদা তার পুরো নামটা বলে ডাকে। এর জন্য পত্রের ভীষণ ভালো লাগে তাকে। নিজের নামটা অল্পভাষী মানুষের মুখে শুনলে সবারই বোধহয় ভালো লাগে। পত্র ক্ষীণ কণ্ঠে বলল, হ্যাঁ অভ্রদা, বলো না। পড়াশোনা কেমন চলছে তোর? স্কুলে যাচ্ছিস তো? পত্র জিহ্বায় কামড় দিল। সে তো কিছুদিন ভীষণ পড়াশোনা ফাঁকি দিয়েছে দিদির বিয়ে উপলক্ষে। তা বোধহয় অভ্রদা জেনে গিয়েছে, না হয় সে তো এমনভাবে জিজ্ঞেস করতো না। পত্রকে চুপ থাকতে দেখে অভ্র বারান্দা থেকেই গম্ভীর কণ্ঠে বলল, এসব বিয়ে আনন্দ কিছু সময়ের। তোর সাথে থাকবে তোর যোগ্যতা, সাময়িক আনন্দ না। তাই সেই যোগ্যতায় ধ্যান দিবি। শরীরের রঙের খোটা না হয় তোর পিছু ছাড়বে না। বীরঙ্গনা হতে হবে, বুঝেছিস?
চিত্রা ডানে বামে মাথা নাড়ালো, তবে ততক্ষণে তার চোখে কিঞ্চিৎ জলের স্রোত এসে হাজির হয়েছে। অভ্রদা যেমনভাবে গায়ের রঙের কথা মনে করিয়ে দেয়, হাজার যোগ্যতাও সেই রঙের অপমান ঢাকতে পারে না। পত্র আরেক পা এগুতেই অভ্র আবার বলে উঠল, টেবিলের উপর দেখিস, তোর জন্য এক প্যাকেট রাখা আছে, সেটা নিয়ে বাড়ি যাবি। অভ্রর কথা মতো পত্র টেবিলের উপর থেকে প্যাকেটটা নিল। সেখানে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের শুভদা উপন্যাসটা ছিল। পত্র কান্না কান্না মনেও হেসে উঠল। বই তার ভীষণ পছন্দের, আর এ পছন্দটা সৃষ্টি করেছে অভ্রদা। এত বই উপহার দিয়েছে, শহরে গেলেই বই দেয়। পত্র বই নিয়ে বেরোতেই দেখে জেঠিমা চলে এসেছে। পত্র না দাঁড়িয়ে নাচতে নাচতে ছুট লাগায় নিজের বাড়ির দিকে। সেই ফুটন্ত পত্রের দিকে তাকিয়ে কাঠের কারুকাজ সংবিলিত বারান্দা থেকে রুক্ষ মানবের দীর্ঘশ্বাস ভেসে এলো। আক্ষেপের স্বরে বলল, তুই কবে বড় হবি পত্র? রাতের তুমুল বৃষ্টির পর ভেজা ভেজা ভোরের আগমন ঘটেছে। জ্যৈষ্ঠ মাসের শুরুতেই কালবৈশাখী ঝড়ের আগমন। গতকাল রাতেও টিনের চালে ঝুপঝাপ শব্দ করে কতক্ষণ তাণ্ডব চালিয়ে গেল সে ঝড়। ভোর 5টা বাজার সাথে সাথেই পত্রের বিছানা ছাড়ার অভ্যেস। সকাল সকাল উঠে উঠোন ঝাড়ু দেয়া, আগের দিন রাতের থালা বাসন সবই সেধ হয়। তারপর পুকুর পাড়ের পাশে জবা গাছ থেকে থোকা থোকা হয়ে ফুটে থাকা রক্ত জবা ফুল পুজোর জন্য তুলে আনা তার দৈনন্দিন কাজের একাংশ। আজও সে অভ্যাসবশত সে উঠে পড়েছে। উঠেই আগে তাদের ঘরের সামনে অবস্থানরত ছোট উঠানটা ঝাড় দিয়ে নিল। বৃষ্টির কারণে কাদা কাদা হয়ে থাকায় বেশ কষ্টই হয়েছে ঝাড় দিতে। অতঃপর বাসনপত্র নিয়ে ছুটল পুকুর পাড়ে। গতকাল বৃষ্টি হওয়ার কারণে আজ সূর্য ওঠেনি আকাশে। আশেপাশে তখনও আধার আধার ভাব এবং কনকনে ঠান্ডা বাতাসের উপস্থিতি। বেশ স্বাভাবিকভাবে পত্র তাদের বাড়ির সদর দরজা পেরিয়ে সামনের ছোট মাঠটা পেছনে ফেলে পুকুর পাড়ে গিয়ে দাঁড়ালো। পুকুরের জল টলমলো করছে। পত্র 2 হাতের রাজ্যের থালা বাসন নিয়ে পুকুরের শেষ সিঁড়িটাতে নেমে উপর হয়ে বসে মনোযোগ দিয়ে তার কাজ করা শুরু করলো। থালা বাসন ধোয়ার প্রায় শেষ দিকে পত্রের চোখে কেমন যেন একটা আবছা অবয়ব ভেসে উঠল। পত্র হেয়ালি করে উড়িয়ে দিয়ে হাতের থালাটা ছাই দিয়ে আরও কয়েকবার ঘষে যেই না পুকুরের জলে ডুবাতে নিবে, ঠিক সেই মুহূর্তে পুকুরের জলে একটা মানব মূর্তির ছায়া ভেসে উঠল। ভয়ে আতকে উঠল পত্র। সাথে সাথে দাঁত মুখ খিচে চোখ বন্ধ করে নিল। মনে মনে 33 কোটি দেবতাকেও বোধহয় সে স্মরণ করে নিল। বিড়বিড় করে পড়ে নিল হাজার রকমের মন্ত্র। বেশ খানিকটা সময় যাওয়ার পর ভীতু ভীতু মন নিয়ে কোনো মতে ডান চোখটা খুলে আবার জলের দিকে তাকালো পত্র। না, এবার আর সেই ছায়ামূর্তিটা দেখা যাচ্ছে না। হৃৎপিণ্ডের দুরু দুরু কম্পনের সাথে আশার হয়ে আসা শরীরটা নিয়ে সে থালা বাসন সহ কোনো মতে উঠে দাঁড়ালো। ঘাটের সিঁড়ি পেরিয়ে সিমেন্টের ঢালাই করা খালি জায়গাটাতেই পা রাখতেই গলা খাকারি দেওয়ার শব্দে আতকে উঠল সে। হাত থেকে ঝনঝনিয়ে পড়ে গেল স্টিলের থালা বাসনগুলো। সে আবার চোখ খিচে অনবরত বলতে লাগলো, ভূত আমার পেতনি, ভূত আমার পুত, পেতনি আমার ছি। সাথে আছে কুরবিয়া মাইকি। তার অনবরত ছন্দ করে বলা কবিতা শুনে হো হো করে হেসে উঠল সামনে সুদর্শন যুবকটি। পত্র এতে আরো ভয় পেয়ে গেল। দুহাত জোর করে চোখ বন্ধ করে বলতে লাগলো, তেনারা বোধহয় আজ আমাকে শেষ করে দেবে। আমি আর কখনো এত সকালে পুকুরে আসবো না। এবারের মতো মাফ করে দাও। বর্দি গো, তোমার বিয়েটা আর বোধহয় খাওয়া হলো না গো। ও পুষ্প, তুই এখন থেকে একা একা স্কুল যাবি কিভাবে? পত্রের বিরুদ্ধহীন এত কথায় সামনের যুবকটি প্রায় আহম্মক বনে গেল। বিস্মিত কণ্ঠে বলল, এই 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 মেয়ে, কী বলছো এসব? চোখ বন্ধ করে রেখেছো কেন? তাকাও বলছি। কিঞ্চিৎ পরিচিত কণ্ঠ শুনতেই চোখ বন্ধ অবস্থাতেই ভ্রু কুঁচকে আসে পত্রের। ঝটপট চোখ মেলে সামনের মানুষটাকে দেখে সে 2 কদম পিছিয়ে যায়। অবাক কণ্ঠে বললে, আপনি এখানে? পত্রের সামনে দাঁড়ানো সাদা শার্ট পরা ছেলেটি অমায়িক হাসল। কিছুটা ঠাট্টা করে বলল, ভাগ্যিস এসেছিলাম, না হয় তোমার এত ছন্দ শুনতে পেতাম। বলো। পত্র তবুও সামনের লোকটাকে বিশ্বাস করতে পারল না। চা বাগানের অনেকেই বলেছে ভূতেরা অন্যের ছদ্মবেশ ধরে আসে। হতে পারে পত্রের সামনের লোকটাও আসলে ভূত। মনের ভেতর ভয়েরা ছোটাছুটি শুরু করে দিয়েছে। পদ্ম ভীতু ভীতু কণ্ঠে বলল, তুই ভূত তাই না? যা এখান থেকে, আমি তোকে ভয় পাই না।
সুদর্শন যুবক একদম বোকা বনে গেল। বোকা বোকা কণ্ঠে বলল, এই মেয়ে কী বলছো? আর তুই করে বলছো কেন? পত্রের লোকটার কোনো কথাতেই কান দিল না। কোনো রকমে থালা বাসনগুলো উঠিয়ে ভো দৌড় দিল। ছেলেটা কেবল ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল। পদ্ম দৃষ্টি সীমানার বাইরে যেতেই ঝোপ থেকে উচ্চস্বরে হাসি শোনা গেল। হাসতে হাসতে সেই মানব সুদর্শন যুবকটার পিঠে সশব্দে চর বসিয়ে দিয়ে মস্করা স্বরে বলল, কিরে বেটা, এই কয়লার মাঝে কি পেয়েছিস? এমন ভোরে এসে রোমিও সাজছিস যে? বন্ধুর ঠাটায় কপাল কুচকালো ছেলেটি। কুনো দিয়ে বন্ধুর পেটে ছোট আঘাত করে বলল, কয়লার তো দাম জানিস না, তাই মজা করছিস। দাম জানলে আর করতি না। তুমি যেন সব জেনে বসে আছো মিয়া। সব না জানলেও নারীর দাম ঠিকই জানি। যুবকটির কথায় বিরক্ত হলো তার বন্ধু। পিঠে ধুম করে কিল বসিয়ে বলল, আতস, তুইও না, চল এখান থেকে। পত্রের যাওয়ার পানে আরেক পলক তাকিয়ে বন্ধুর সাথে পা মেলালো আতস। কাঠফাটা দুপুরের রোদ মাথায় নিয়ে গ্রামের সরু পথটা দিয়ে ছুট লাগিয়েছে পত্র। হাতে একটা টিফিন বক্স। দুপুরে বাবার খাবার চা বাগানের কটেজের পা দিকে সাহেবের বাড়ির কাজটাতে নিয়ে আসে সে। বাবার কাজ মূলত সেখানে। কোনো পর্যটক এলে তাকে ঘুরিয়ে ঘুরিয়ে সব দেখানো, চা পাতার গুণগান সম্পর্কে জানানো ইত্যাদি। কাজের ভার পদ্মের বাবার সমীরবাবুর উপর। আজও সে টিফিন বক্সে নিয়ে নিজের গন্তব্যে চলে গেল। সমীরবাবু কটেজে আসা সাহেবদের ছেলে এবং ছেলের বন্ধুদের তখন চা বাগান সম্পর্কে বিশ্লেষণ করতে ব্যস্ত। দূরে দাঁড়িয়ে থাকা ঘমার্ত মেয়ের মুখখানি চোখে পড়তেই থেমে গেল সমীরবাবু। গলা ছেড়ে মেয়েকে ডাক দিয়ে বলল, পত্রমা, এখানে আয়, এখানে আয়। পত্র বাবার দেখা পেতেই এক দৌড়ে বাবার সামনে চলে আসলো। দৌড়ের কারণে হাঁটুর নিচ অবধি থাকা মোটা বেনিটা দুলে উঠল। আতস অপলক তাকিয়ে রইল সেই চুলগুচ্ছের দিকে। মেয়েটাকে দেখলে তার ভিতর কেবল মুগ্ধতা ছড়িয়ে যায়। মেয়েটি কালো রঙেও যে এমন মুগ্ধতা থাকতে পারে তা যেন তার ভাবনার বাহিরে ছিল। পাত্র বাবার দিকে টিফিন বক্সটা এগিয়ে দিল। ওড়নার কণা দিয়ে নিজের ঘামে ভিজে যাওয়া মুখটা মুছতে মুছতে বলল, বাবা, আজ বিকেল বিকেল ফিরতে বলেছে মা। আজ দিদিকে বুড়ো ভাত খাওয়াবে, সন্ধ্যা যেন না হয় একেবারে। দেখো কেমন। সমীরবাবু মেয়ের মাথায় হাত বুলিয়ে আদুরে কণ্ঠে বলল, তুই যা, আমি চলে আসব। আর একদম পাড়া বেড়াবি না, সোজা গিয়ে ভাত খাবি, কেমন? আজ সাহেবরা আসছেন, না হয় আমার সাথে খাইয়ে দিতাম 2-1 লোকমা। ও তুমি চিন্তা করো না, আমি খেয়ে নেব। কাকাবাবু, ও আপনার মেয়ে নাকি? পত্রের কথার পরপরে উপস্থিত যুবকদের মাঝে শ্যামলা ছিপছিপে গরনের ছেলেটা মিষ্টি হাসি দিয়ে সমীরবাবুর উদ্দেশ্যে প্রশ্নটা করল। উত্তরে সমীরবাবু ক্ষীণ হেসে মাথা দুলিয়ে বলল, সে কেবল আমার মেয়ে না, আমার ছেলেও বটে। আমার সংসারের এমন কোনো কাজ নেই সে পারে না। আমার মেয়েই আমার ছেলে। এত ক্ষীণ স্বরে প্রশ্ন করল, নাম কি তোমার? পত্র লজ্জায় মাথা নিচু করে ফেলল। থুতনির সাথে বুক প্রায় লেগে গিয়েছে। ভোরে যে ছেলেটা বোকা কাজ করলো, তারপর আর মুখ দেখানো মানায় নাকি? আতস হয়তো বুঝতে পারল পত্রের লজ্জার কারণ, তাই তো ফিসলে কণ্ঠে বলল, আমি মানুষ, নাম আতস। তোমার নাম? পত্র লজ্জার চোখ দুটি মাটির উপর নিবদ্ধ রেখে ক্ষীণ কণ্ঠে বলল, পত্রলেখা। ছিপছিপে গরনের ছেলেটা প্রশংসির স্বরে পড়ল, বাহ, দারুণ নাম তো। আমার নাম কস্কর, আর আমি এই কটেজের মালিকের ছেলে। আমার বন্ধু 3 জন হলো আতস, গৌরব, নভ। তোমার সাথে পরিচিত হয়ে ভালো লাগলো পত্রলেখা। তা পড়াশোনা করো তো? হ্যাঁ করি। কোন ক্লাস? এবার 9ম শ্রেণীতে। বাহ, ভালো তো। তা তুমি কি আমাদের সাথে কিছুক্ষণ ঘুরে ফিরে দেখবে নাকি আশপাশটা? তোমার বাবাও তো আছে। কস্করের কঙ্করের প্রস্তাবে বাবার দিকে তাকালো পত্র। মুখ চোখে অস্বস্তি খেলে গেল তার। মিনমিন করে বাবার দিকে তাকিয়ে অসহায় কণ্ঠে বলল, আমি বাড়ি যাব বাবা। সমীরবাবু মেয়ের আবদারে প্রাণ খোলা এক হাসি দিল। তারপর যুবকগুলোর দিকে তাকিয়ে উৎসাহিত কণ্ঠে পড়ল, বাবারা, মেয়ে আমার বড্ড নাজুক। এমনিতে 10 গ্রাম তার মাথায় থাকলেও অপরিচিত মানুষদের সামনে স্বাচ্ছন্দ্য বোধ করে না। ও চলে যাক।
উপস্থিত ছেলেদের মাঝ থেকে নভ নামের ছেলেটা কেমন কুৎসিত ঠাট্টা করে বলল, তা কাকা, মেয়ে তো আপনার সাক্ষাৎ আধার, আপনি তো সুন্দর, কাকিমা কি কালো নাকি? নভের বিকৃত ঠাট্টা যে কারোরই পছন্দ হলো না তা সবার মুখ দেখে বোঝা গেল। তবে একজনের গায়ে লাগলো না সে ঠাট্টা, বরং সে বেশ আগ্রহ নিয়ে বলল, না না, আমার মা তো অনেক সুন্দর, সাক্ষাৎ মা দুর্গা। আর তুমি? নভের পত্রের হাসি হাসি মুখের হাসি আরও বিস্তৃতি লাভ করল। নিজের বাবার বাহু জড়িয়ে ধরে বলল, বাবা বলেন আমি একদম কালী ঠাকুরের মতো, যার কথা মনে পড়লেও শরীরের পশম দাঁড়িয়ে যায়। আর অভ্রদা বলেছে, নারীর দেহের রং তো কেবল ঠুনকো আস্তরণ, নারীর সত্তার উপরে আর কোনো আবরণের ঠাঁই নেই। মেয়ের গভীর কথার ছোঁয়ায় গর্বে সমীরবাবুর চোখ জল জল করে উঠল। নভবাদে বাকি যুবকগুলো বেশ খুশি হলো। কঙ্কর নামের ছেলেটা তো বুক পকেটের মাঝে আটকে রাখা কলমটা পত্রের হাতে দিয়ে প্রশংসার সাথে বলল, তুমি অনেক সুন্দর আর বুদ্ধিমতীও, তাই এটা আমার তরফ থেকে তোমার জন্য। পত্র সাথে সাথে উপহারখানা নিল না, বরং বাবার চোখে খুঁজে বেড়ালো অনুমতির ছায়া। সমীরবাবু ঘাড় কাত করে কলমটা নেওয়ার সম্মতি দিতেই পত্র খুশি মনে নিয়ে নিল সেটা, এবং যেমনভাবে ছুটে এসেছিল ঠিক তেমনভাবে চোখের পলকে দৃষ্টিসীমার বাইরে চলে গেল। যুবকগুলো সে পথ পানে তাকিয়ে রইল। কিশোরীর ছুটন্ত পায়ে যেন পথেদের মাঝেও খিলখিল হাসির ছটা। দুপুরের রোদ তখন পশ্চিম আকাশে ঝিমিয়ে এসেছে। বাবার ফেরার অপেক্ষায় পদ্মলতা রায় বুড়ো ভাতটা দুপুরে করা হয়নি। বাবাকে ছাড়া মেয়েটা কিচ্ছু বোঝে না। অন্যদিকে সুযোগে মায়ের হাতে হাতে অনেক কাজ শেষ করেছে পত্র। গোবর জল দিয়ে উঠান লেপে কলসি ভরে খাবার জল এনে উঠোন জুড়ে আলপনা এঁকে তারপর আবার স্নান করেছে। গরমকাল এলেই দুবেলা তার স্নান করতে হয়, ছোটবেলা থেকে এমন অভ্যেস। স্নান করে আসার সময় দিদির জন্য বকুল ফুলও কুড়িয়ে এনেছে, তা দিয়ে আবার মালা গেঁথে দিদির চুলের খোপাতেও লাগিয়ে দিয়েছে। এত এত কাজ শেষ করে অবশেষে নিজের ঘরে এসে বসলো মেয়েটা। আপাতত ঘরে বর্দি কিংবা পুষ্প কেউ নেই। পুকুরে ডুব দিয়ে স্নান করার কারণে বড় বড় চুলগুলো ভিজে একদম নাজেহাল অবস্থা। ব্যস্ত পায়ে উঠে ঘরের পূর্ব দিকে লাগানো টিনের মাঝের গোল আয়নার সামনে গিয়ে দাঁড়ালো পত্র। অনেক খোঁজাখুঁজির পর চিরুনি বের করে তা চালান করলো চুলে। আনমনে চুল আস্তাতে আস্তাতে তার চোখ গেল গোল গোল ছোট আয়নার উপর। কি মনে করে সে আয়নাটার দিকে আরেকটু এগিয়ে এলো, হাতে তুলে নিল আয়নাটা। খুব যত্নে মনোযোগ সহকারে নিজের টানা টানা ভাষা মুখটার দিকে তাকালো। কেমন বড় বড় চোখ, নকশা করা ঠোঁট, উঁচু সরু নাক, যেন সৃষ্টিকর্তা বড় যত্ন করে বানিয়েছে এই চেহারা। কোথাও কোনো খুঁত নেই। 15 বছরের জীবনে পত্র বোধহয় কখনো এত মনোযোগ দিয়ে নিজেকে দেখেনি। লোক মুখে নিজের কুৎসিত বর্ণনা শুনে সত্যি বলতে কখনো নিজেকে দেখার ইচ্ছে হয়নি তার। অথচ সে অতটাও তো অসুন্দর না। ঘুরিয়ে ঘুরিয়ে আয়না উলটপালট করে কতক্ষণ দেখলো নিজেকে, আবার নিজেই নিজের প্রশংসা করলো মেয়েটা। বড় স্বাদ জাগলো তার ভ্রমর কালো চোখগুলোতে পুষ্পের মতন করে টানা টানা কাজল লাগাতে। অভ্রদা বলেন, জীবনে আর সব অপূর্ণ রাখলেও ইচ্ছা অপূর্ণ রাখা উচিত না। ইচ্ছা অপূর্ণ রাখলে জীবনের স্বাদটা পাঞ্ছে হয়ে যায়। আর পত্র বরাবরই অভ্রদার কথা অনুযায়ী চলে, তাই তো আনন্দিত মনে খুঁজে চলল কাজল। কিন্তু অদ্ভুতভাবে সে আবিষ্কার করলো তার কাছে আসলে কোনো সাজগোজ জিনিসই নেই। কাজল বা আসবে কোথা থেকে? ভাবতেই পত্রের মনটা ছোট হয়ে এলো। ইস, কেন যে একটা কাজল নেই তার কাছে। হুট করে তার পুষ্পের সাজগোজের বক্সের কথা মনে পড়ল, যেখানে পুষ্পের সব ধরনের প্রসাধনী রয়েছে। পত্র চট করে বাসা থেকে উঠে দাঁড়ালো। 1 মিনিটও ব্যয় না করে পুষ্পের বাক্স থেকে কাজল বের করে খুব যত্নে এঁকে নিল ডান চোখটা। সাজগোজের ব্যাপারে সে বড্ড অপরিপক্ক। সেই অপরিপক্ক হাত দিয়ে 2 চোখ ভরে আঁকা বাঁকা করে কাজল লেপটে নিল। আবার উৎফুল্ল মনে আয়নার দিকে তাকালো সে। গায়ের রঙের সাথে কাজলের রঙটা প্রায় মিলে যাবে ভাব হলেও অত অসুন্দর লাগছে না তাকে। বা চোখের কোনায় কাজলটা দিয়ে শেষ টানটা দেওয়ার সময় তার ঘরে হুড়মুড় করে প্রবেশ করল তার মা ছায়া। ব্যস্ত কণ্ঠে ডাক দিতে দিতে থমকে দাঁড়ালেন তিনি। বিস্মিত কণ্ঠ আকাশ ছোঁয়া করে হাঁক তুলে বললেন,
কি করছিস তুই কালিন্দী? আকস্মিক ডাকে চোখের কোণের কাজলটা অযত্নের সহিত খানিকটা এবড়ো থেবড়ো হয়ে গেল। ছলাৎ করে লাফিয়ে উঠল হৃৎপিণ্ডটা। আমতা আমতা করে পত্র বলল, কই মা, কিছু না তো। মেয়ের কথায় ভরসা পেলেন না ছায়া। বেশ গভীর দৃষ্টি ফেলল মেয়ের দিকে। কতক্ষণ চুপ করে থেকে বলল, এখন কি কাজল দেওয়ার সময়? যা কাজ পড়ে আছে তা করবে কে? একা হাতে আমি কি কয় দিক সামলাবো শুনি? পত্র হাতের কাজলটা রেখে মায়ের কাছে দ্রুত এগিয়ে গেল। বেশ অকৃত্রিম এক হাসি দিয়ে বলল, এই তো আমি করে দিচ্ছি মা, বলো তো কী কী করতে হবে? ছায়া আর চোখে একবার তাকালো মেয়ের দিকে, কণ্ঠ খাদে নামিয়ে বলল, ছানার ডালনা করেছিলাম, অব্রত আবার বেশ পছন্দ করে। দিয়ে আসবি নাকি? সাজগোজি করবি? না পুষ্পকে বলবো? না না মা, তুমি আম্মাকেই দাও, আমিই দিয়ে আসি। পুষ্পকে কষ্ট দেওয়ার কোনো দরকার নেই, আমিই আছি। সারাদিন যে তুই কত কাজ করছিস, তোর বুঝি কষ্ট লাগে না? ঘরের দরজায় দাঁড়িয়ে থাকা পদ্মলতার প্রশ্নে মা ও পত্রের নজর সেখানেই গেল। পত্র মিষ্টি হেসে বলল, না লাগে না বর্তি। পদ্মলতা এগিয়ে এলো, বোনের থুতনি ধরে বলল, কেন লাগে না কষ্ট? কারণ আমি বাবার রাজকন্যা, আর রাজকন্যাদের কোনো কষ্ট থাকে না। মেয়ের কথায় থমকে উঠল ছায়া। বিরক্ত হয়ে বলল, কথা শেষ হলে একটু তরকারিটা দিয়ে এসে আমায় উদ্ধার করো। আর এই সাজগোজের কোনো দরকার নেই, যা মানায় না তা করার কি দরকার? এসব তোর জন্য না। আমি জানি মা, সাজগোজ আমাদের জন্য না। অভ্রদা বলেছে দরিদ্রের স্বপ্ন আর কালোদের শখ থাকতে নেই। সমাজে দুটোরই হাসি আর তাচ্ছিলের কারণ হয়ে থাকে। মেয়ের কথা বেশ অপমানে লাগলো ছায়ার। তৎক্ষণাৎ তাই মেয়ের গালে চর লাগাতে ভুললেন না সে। কণ্ঠের শব্দ প্রয়োজনের তুলনায় আরও উঁচুতে তুলে বলল, বড় কথা হয়েছে তাই না? মরতে পারিস না? আমি মরলে তুমি কাকে মারবে মা? দিদি আর পুষ্প তো সুন্দর, আর সুন্দরটা তো মার খায় না। থেমে গেল ছায়ার তরতজা রাগ। ঝিমিয়ে এলো ক্রোধ। পত্রের হাসি হাসি মুখের সরল সোজা বাক্যের আড়ালের অভিমান হয়তো বুঝল মায়ের মন। তাই তো আর কোনো রূপ বাক্য ব্যয় না করেই সে বেরিয়ে গেল ঘর ছেড়ে। পদ্মের বড্ড মায়া হলো বনটার জন্য। মেয়েটাকে পারে না সে বুকের ভেতর লুকিয়ে রাখে। হালকা জলপাই রঙের কামিজটা শরীরে জড়িয়ে ব্যস্ত পায়ে অভ্রদায়ের বাড়ির উদ্দেশ্যে ছুট লাগালো পদ্ম। ছানার তরকারি হলে অভ্রদ বেশ খুশি হন। চা বাগানের চারপাশেই হিজিবিজি ঝোপঝাড়ে ভরা, তার মাঝখানে কেবল সরু একটা রাস্তা। খুব কমই খোলামেলা জায়গা আছে, আর যতটুকু খোলামেলা জায়গা আছে তার বেশিরভাগই মাঠ, যেখানে বর্তমানে বড় বড় দালান উঠানোর কথা চলছে। মোটা বেনুনিটা দুলাতে দুলাতে বাগানের মাঝে সরু পথটা দিয়ে ছুটে চলেছে পত্র। তরকারির বাটিটা দু হাতে সাবধানের সাথে আঁকড়ে ধরে রাখা। নিজের বাড়ি থেকে বেরিয়ে যায় ৩-৪ মিনিট পর, পেরুতেই সরু রাস্তায় তুমুল শব্দ করে একটি জিপ গাড়ি এসে তার সামনে থামল। পরিচিত সেই কালো রঙের জিপ গাড়িটা দেখে পত্রের পা আপনা আপনি থেমে গেল। তার কেন জানি ভীষণ লজ্জা লজ্জা লাগে এই শহরে ছেলেদের সামনে। বিশেষ করে আতশ ছেলের অমন চাহনি তাকে কেমন অস্বস্তি দেয়। অস্বস্তিতে শিরশির করে ওঠে তার শিরা উপশিরা। আর কিশোরী পত্র এমন অনুভূতির সাথে কখনোই পরিচিত ছিল না। কেমন নিজেকে আশার আশার লাগা অনুভূতি এটা। পত্র যখন অস্বস্তিতে কাচুমাচু হয়ে দাঁড়িয়ে আছে, তখনই জিপ গাড়ি থেকে সুঠামদেহী সুদর্শন যুবকটি নেমে এলো। মুখে প্রাণোচ্ছল হাসি দিয়ে বেশ কৌতুক করে বলল, তা পত্র লেখা যে, কোথায় যাচ্ছ? কোথায় যা হচ্ছে শুনি? পত্রের লজ্জা তখন আকাশ ছুঁয়েছে। অভ্রদার পরে এই আরেকজন মানুষ, যার মুখ থেকে নিজের নামটা শুনতে বেশ ভালো লাগছে পত্রের। কেমন রোমাঞ্চ জাগছে মনে। অদ্ভুত অনুভূতি কেমন ভরাডুবি আন্দোলন শুরু হয়ে গেছে অন্তরে। হৃৎপিণ্ডের গতিও স্বাভাবিকের তুলনায় বেশ বৃদ্ধি পাচ্ছে। এমনটা কেন হয়? এ প্রশ্নের উত্তর একমাত্র বান্ধবী বিন্নি দিতে পারবে। পত্রের আকাশ পাতাল ভাবনার মাঝেই সুদর্শন যুবকটি বেশ উৎফুল্ল কণ্ঠে বলল, খুকির বুঝি কথা বলা বারণ? পুরুষালী কণ্ঠের পত্রের আকাশ পাতাল ভাবনার সমাপ্তি ঘটল। কেঁপে উঠল কিঞ্চিত। আমতা আমতা করে সে বলল, আমি অপরিচিত মানুষের সাথে কথা বলি না। পত্রের কথায় ভ্রু কুঁচকালো আতশ। বুকের মাঝে দু হাত আড়াআড়িভাবে ভাঁজ করে বলল, তা পরিচিত কিভাবে হতে পারি বলো? নাম ধাম তো বলেছি তখন, এবার আর কি করতে হবে? জন্ম তারিখ, ঠিকানা,
কুষ্টি বেলাতে হবে, তারপর পঞ্জিকা দেখে দিনক্ষণ বের করে আবার পরিচিত হতে হবে নাকি? আতসের গা ছাড়া ঠাট্টায় পত্রের গা লজ্জা আরেকটু বাড়ল। সে মাথা নিচু করে মাটির দিকে তাকিয়ে মিনমিন করে বলল, একদম ঠাট্টা করবেন না। আচ্ছা, ঠাট্টা করলে কি হবে শুনি? পত্র লেখা কি কেঁদে দিবে? পত্র হয়তো বুঝলো লোকটা বেশ ভাব জমানোর চেষ্টা করছে। তার উপরে কথার ধরন ও দেখতেও সুন্দর। নিখুঁত তার দেহ অবয়ব যেন বর্তি এবং পুষ্পের মতন বড় যত্ন করে সৃষ্টিকর্তা তাকেও সৃষ্টি করেছে। তা বললে না তো কোথায় যাচ্ছ? ঠাকুর জেঠুদের বাড়ি। চিনেছেন? নিশ্চয় চেনেননি। শুধু শুধু জিজ্ঞেস করে লাভটা হলো কি? পত্রের মিনমিনি কথার ধরনে বেশ একটা তীক্ষ্ণ ধাঁচ আছে। আতসও তা আরও খানিকটা মুগ্ধ হলো। প্রশংসা করে বলল, তোমার কি তো অনেক রূপ আছে। এক এক সময় এক একটার বহিঃপ্রকাশ বেশ আকর্ষণ জাগানোর মতন। তা চলো আমার সাথে, আমি তোমাকে তোমার জেঠুর বাড়ি পৌঁছে দিই। পত্র এবার চোখ তুলে তাকালো, একবার চিপগাড়ি আরেকবার আতসের দিকে দৃষ্টি নিবদ্ধ করলো। একদম ফর্সা গায়ের রং লোকটার, ভালোই লাগে। সচরাচর পত্রের ফর্সা ছেলেদের কেমন কেমন যেন লাগে, কিন্তু এই যুবকটিকে অকারণেই ভালো লাগে তার। তাই তো কঠিন কথা বলতে গিয়েও কণ্ঠনালীতে আটকে যায়। অতঃপর কঠিনের জায়গায় কণ্ঠ হয় কোমল, এবং সেই কোমল কণ্ঠে মিনমিন করে বলে, সবসময় এক শ্বাসে ছুট লাগিয়ে জেঠুর বাড়ি গিয়েছি। অভ্যেস আছে আমাদের। আপনাদের মতো জিপ গাড়িতে চড়ার অভ্যেস করলে পরে তো মুশকিল হয়ে যাবে চলাফেরা করতে। আমার পায়ের উপরই ভরসা করি ভীষণ। অভ্রদা বলে, যতক্ষণ রথ আছে ততক্ষণ খেটে খাও। অন্যের উপর নির্ভরশীল হলে দিন শেষে খোটা খেতেই হবে। আর বোধ হয় খোটা খাওয়ার চেয়ে খেটে খাওয়াই ভালো। পেট না ভরলেও আত্মা ভরবে। আর আমি অভ্রদার কথা অক্ষরে অক্ষরে পালন করি। আতস আবারও প্রশংসা করে বলল, বুদ্ধিমান তো তোমার অভ্রদা, একদিন দেখা করতে হবে। পত্র ঘাড় কাত করে সম্মতি জানালো আতসের কথায়। অতঃপর আতসের পাশ কেটে চলে যাওয়ার সময় মৃদু টান পড়ল তার দীর্ঘ আকৃতির বেনিতে। চঞ্চল পা আবারও থেমে গেল। ধুকপুক করে উঠল বুক। আতস মিহিসরে পত্রের কানের কাছে এসে ফিসফিস করে বলল, তোমার অভ্রদা এত কিছু বলেছে মানলাম, কখনো কি এটা বলেছে যে তুমি ভীষণ সুন্দর? এমন ফিসফিস এবং মোহনীয় সুরে কেঁপে উঠল পত্র। অপরিচিত পুরুষের সান্নিধ্যে এর আগে সে কখনো আসেনি, তাই স্বাভাবিক কম্পন দেখা দিয়েছে তার শরীরে। কণ্ঠ শুকিয়ে কাঠ পায়। ঝিমিয়ে আসা শরীরটা নিয়ে সে ভীতু ভীতু কণ্ঠে বলল, না তো, কালোকে কেউ সুন্দর বলতে যাবে কেন? আমি তো রঙের কথা বলিনি, আমি সৌন্দর্যের কথা বলেছি। আর তুমি কি জানো পত্র লেখা, তুমি ওই দূরের আকাশের মতন সুন্দর। যার মন সুন্দর, তার মতন সুন্দর পৃথিবীতে আর কেউ হতে পারে না। আর তোমার মনের চেয়ে সুন্দর কিছু নেই। অতি প্রশংসায় মিইয়ে গেল পত্র। কাপা হাতে তরকারির বাটিটা শক্ত করে ধরে ছুট লাগালো সে। পেছন থেকে সুদর্শন যুবকটির সুদর্শন হাসি ঝংকার তুলে উঠল। হাসতে হাসতে প্রায় খানিকটা উঁচু কণ্ঠে বলল, কতটুকু আর ছুটবে কন্যা, গন্তব্য তো আমি। কথাগুলো হয়তো প্রতিধ্বনি তুলল চা বাগানের সরু বৃক্ষগুলোর মাঝে, সাথে লজ্জারা হামাগুড়ি দিয়ে পড়ল পত্রের অনুভূতিতে। এই অনুভূতির সাথে সে পরিচিত নয়, কিন্তু সে জানে এটা বিশেষ কিছু। তোর কি ওই শহরের ছেলেটাকে দেখলে বুক ধুকপুক করে পত্র? বেশ ভাবুক স্বরে বিন্নি পত্রকে প্রশ্নটা করল। পত্র বেশ কতক্ষণ ভাবুক হয়ে উত্তর দিল, যতবার দেখা হয়েছিল ততবারই তো ধুকপুক করেছিল। আমার তো মনে হচ্ছিল এ বুঝি হৃৎপিণ্ডটা ছিঁড়ে হাতে চলে আসবে। বিন্নি আবার ভাবুক হয়ে কি যেন ভাবতে লাগলো। পত্র গভীর ধ্যান দিয়ে তাকিয়ে রইল বিন্নির উত্তরের জন্য। বিন্নি পত্রের সবচেয়ে প্রিয় বান্ধবী এবং অভ্রদার বোনও। ছোটবেলা থেকে বড়দির পর এই মেয়েটাকে পত্র চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারে, এবং পত্রের ধারণা বিন্নি চট করে সকল সমস্যার সমাধান করতে পারে। আর এইসব বিষয়ে তো সে পটু। তাই তো অভ্রদাদের বাড়িতে এসে ছানার তরকারিটা রেখে এসে বিন্নির কাছে ছুটে এলো। বেশ অনেকটা সময় ভাবাভাবির পর বিন্নি পত্রের দিকে তাকালো। চোখ মুখে কিসের যেন একটা উৎফুল্লতা। পত্র অবাক হলো, অবাক কণ্ঠে বলল, কি রে খই, চোখ মুখ এমন চাঁদের মতন জল জল করছে কেন তোর? কিছু বুঝলি আমার ধুকপুক রোগের কারণ? বিন্নি কি যেন একটা বলতে গিয়েও মুখ ফুলালো। বিরক্ত কণ্ঠে বলল, আমায় আবার খই রেখেছিস আমায়? যা বলবো না কিছু। আহা বিন্নি,
তোকে তো আমি ভালোবেসে খই ডাকি। আমার বিন্নি ধানের খই তুই। বল না, আমার এমন রোগের কারণ কি? তোর বোধহয় প্রেম প্রেম পাচ্ছে তো, তাকে দেখলি তাই তো বুক ধুকপুক করে। কি প্রেম প্রেম পাচ্ছে আমার? পত্রের কণ্ঠে বেজায় বিস্ময়ের চোখে চোখ দুখানা বড় বড় হয়ে গেছে। অবিশ্বাস্যকর এক চাহনি। বিন্নি জ্ঞানী মানুষের মতন কতক্ষণ মৌন থেকে গম্ভীর গম্ভীর মুখ করে বলল, হ্যাঁ আমি ঠিকই বলেছি। জানিস, আগে আমাদের পূর্ব দিকের চা বাগানের দাসেদের বাড়ির সুন্দর ছেলে প্রহরকেও দেখলে এমন ধুকপুক করতো, কথা বলতে ইচ্ছে হলো। এটাকে বলে প্রেম প্রেম পাওয়া। পত্র যেন আহাম্মক বনে গেল, অদ্ভুত কণ্ঠে বলল, যা তুই ভুল বলছিস। এমন কিছুই না। এমন কিছু না হলে তোর বুক ধুকপুক করতো না। শহরের ছেলেরা তো আরও কয়েকটা দিন আছে, দেখ তোর রোগ কতটুকু বাড়ে। আমাদের ক্লাসের সবারই তো কেউ না কেউ আছে। তোর হলে মন্দ হবে না, সিনেমা দেখবি ক্লাস ফাঁকি দিয়ে, তারপর আমাদের ওই নৌ প্রভা বিলের ধারে গিয়ে দু একটা মনের কথা আদান প্রদান করবি, মেলায় ঘুরবি, অনেক মজা হবে রে। পত্র লজ্জা মনে উচ্ছ্বাদিত হতে গিয়েও হলো না, কেমন একটা মন খারাপ করে বলল, অভ্রদা বলেছে কালোদের উপর সমাজ বড় জোর করুণা করে, এর বেশি কিছুই না। অথচ চিরপরিচিত প্রথা অনুসারে মানুষ বোকা, তাই তারা করুণাকে ভালোবাসা ভেবে আনন্দে আহ্লাদ করে। অথচ দিন শেষে তাদের জন্য কেবল মায়া থাকে, ভালোবাসা না। আর আমি জানি অভ্রদা সবসময় ঠিক বলে। পত্রের কথাখানা যেন বিন্নির তেমন পছন্দ হলো না। সে বেশ বিরক্ত নিয়ে পড়ল, বরদার কথাকে এমন বেদ বাক্য মনে করার কিছু নেই, ও এমনিতেও বেশি বেশি বলে। পত্র বিন্নির কথা মানল না, কারণ সবাই বলে অভ্রদা চা বাগানের সবচেয়ে ঠান্ডা এবং শিক্ষিত ভদ্র ছেলে। সবাই তাকে বেশ সম্মান করে কেবল তার গুণী কথাবার্তার জন্য। বিন্নির তো ভাই সবসময় একসাথে থাকে বলে হয়তো তেমন ধরে না তার কথা, কিন্তু এমনিতে প্রচুর ভয় পায়। আর একটা কথা আছে না, দাঁতের মর্ম দাঁত থাকতে বোঝা যায় না। বিন্নির অবস্থাও তেমন। বিন্নি হয়তো আরও কিছু বলতো, অভ্র চলে আসার কারণে কথা থামাতে হয় সেখানে। গুরু গম্ভীর চেহারা শ্যামলা পুরুষটার বেশ নজর কাড়া সৌন্দর্য। বিন্নি তো ভাইকে দেখেই সাথে সাথে চুপ করে গেল। পত্র গুটিয়ে নিল নিজেকে। অভ্র সেখানে আসার কারণ হলো এটা লাইব্রেরি, আর এখানে অভ্রের এরকমের ধ্যান জ্ঞান সবই হয়।